0.1 0.2 এই ক্ষেত্রে নেমে আসে, বা 1-2 নাম্বারের জন্য কিন্তু একজন চাকরি পায়, একজন চাকরি থেকে বঞ্চিত হয়। 10 নাম্বার কাউকে এক্সট্রা দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই বলা যাবে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিল তাদেরকে এটা ডিপ্রাইভ করার জন্যই করা। কারা কারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে এটা কিন্তু বলেই দেওয়া ছিল, সেখানে কিন্তু নতুনরা আবার বসতে পারবে এইটা কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেখানে কোথাও বলা ছিল না। এখানে যদি বসতে পারবে না এটা বলা ছিল, যদি কেউ বলে যে আমি ফিস দিয়ে জমা দিলাম, টাকা জমা দিলাম এবং তোমরা দুর্নীতি করলে বলে আমার টাকাটা গেল, অবশ্যই তারা ফিস পেমেন্ট যে করেছিল সেটা ফেরত চাইতেই পারে, নিশ্চিতভাবে আমরা তো আছি তার জন্য। যখন কোর্ট, যদি কোর্ট তো আর মনিটর করবে, মানে কোর্টের জজ সাহেবরা তো আর গিয়ে এসএসসি অফিসে গিয়ে পাহারা দেবেন না, সেটা কখনোই। যারা মেধার ভিত্তিতে আছে তাদেরকে ডিপ্রাইভ করা যায়, যারা চাকরি করছিল সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিয়েছিল তাদের এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না, সেখানে কিন্তু তাদের ওই এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস একটা হিউজ নাম্বার। কেন বিজ্ঞপ্তি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন? দেখুন, উনি বলেছিলেন 30 তারিখে বিজ্ঞপ্তি জারি হবেন, অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু 30 তারিখেই হয়েছে। যে কোনো সিলেকশন প্রসেসে একটি রুল ফ্রেম হয়, কিভাবে সিলেকশন প্রসেসটি হবে একটি রুল ফ্রেম হয়, তারপরে সেই রুল অনুযায়ী একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয় এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে বলা থাকে কিভাবে কতজনকে নিয়োগ করা হবে এবং রুলসগুলোতে বলা থাকে কি মেথড, এই যে সিলেকশন প্রসেসটা হবে তার মেথডটা কি হবে। এখানে 30 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্টটা এসছে সেখানে বলেছে যে 2025 সালের যে রুলটা পাবলিশ হয়েছে 29 তারিখ, তার একদিন আগে, সেই রুল অনুযায়ী এই অ্যাডভার্টাইজমেন্টটি এবং সিলেকশন প্রসেসটি গভর্ন হবে সেটা বলেছে। এবং সমস্যা হচ্ছে যেখানে, সেটি হচ্ছে এই সিলেকশন প্রসেসটি বাকি আরও 5টা সিলেকশন প্রসেস থেকে একটু আলাদা। এই সিলেকশন প্রসেসটি হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং হাইকোর্টের যে নির্দেশ, তার ফলে কিন্তু এই নতুন যে ফ্রেশ সিলেকশন প্রসেসটি কন্ডাক্ট হচ্ছে সেটা কিন্তু হওয়া উচিত ছিল আরও বেশি স্বচ্ছ এবং আরও বেশি মানুষ যাতে সুযোগ পায়, যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছে তারা যাতে সুযোগ পায়, তাদের কথাগুলো মাথায় রাখা উচিত ছিল। কিন্তু দেখা গেল যেমনিভাবে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন ঠিক তেমনিভাবেই বলল যে এখানে যে সিলেকশন প্রসেস হবে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেল যে ওই এক্সপিরিয়েন্সের জন্য কিছু মার্কস বরাদ্দ হলো। টোটাল সিলেকশন প্রসেস হবে 100 নম্বরের, তার মধ্যে 60 নাম্বার অর্থাৎ 60 নাম্বার হবে লেখা পরীক্ষা, যেটা ওএমআর শিট এমসিকিউ প্রশ্ন হবে, এবং সেই 60 নাম্বার কিন্তু লিখিত পরীক্ষা হবে। আর 10 নাম্বার থাকবে একাডেমিকের জন্য, 10 নাম্বার থাকবে ইন্টারভিউর জন্য, 10 নাম্বার থাকবে লেকচার ডেমনস্ট্রেশন এবং বাকি 10 কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য। এখানে দেখা গেল যারা কিনা চাকরি করতো, মানে যাদের চাকরি হারালো, তারা ওই এক্সপিরিয়েন্সের মার্কসটা পাবে। যে কোনো সিলেকশন প্রসেসে যে একজনের সঙ্গে আর একজনের যে মার্কস ডিভিশন বা মার্কস যে ডিফারেন্ট হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 0.1 0.2 এই ক্ষেত্রে নেমে আসে, বা 1-2 নাম্বারের জন্য কিন্তু একজন চাকরি পায়, একজন চাকরি থেকে বঞ্চিত হয়। সেখানে দেখা যদি 10 নাম্বার কাউকে এক্সট্রা দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই বলা যাবে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিল তাদেরকে এটা ডিপ্রাইভ করার জন্যই করা হয়েছে। সেই রুলসটা কিন্তু অবশ্যই অ্যাট পার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু স্পেসিফিক্যালি এরকম কিছু বলে দেয়নি যে তাদের এইরকম স্পেশাল বেনিফিট দেওয়া হবে। আর এই সিলেকশন প্রসেসটা কিন্তু 16 সালের সিলেকশন প্রসেসের পরে সিলেকশন প্রসেস, সুপ্রিম কোর্ট কিন্তু কোনো আলাদাভাবে রুল ফ্রেমের কথাও বলে দেয়নি। এই নতুন করে রুল ফ্রেম করে কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া, এবং সবথেকে বড় কথা ইন্টারভিউর মার্কস 10 এবং যে লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস 20 নাম্বার। এখানে এই যে এই মার্কসটা কিন্তু স্বেচ্ছাধীন, অর্থাৎ যে ইন্টারভিউয়ার থাকবে বা যার কাছে সিট অ্যান্ড ডেমনস্ট্রেটরে, যার কাছে ওই লেকচার ডেমনস্ট্রেশনটা হবে তার কিন্তু স্বেচ্ছাধীন সে কত নাম্বার দেয়। যে ধরুন একাডেমিক্যালি পুয়ার বা ধরুন যার যোগ্যতা মান তুলনামূলক কম, তাকে কিন্তু বিভিন্ন বিনিময়ে, এর আগেও দেখা গেছে
এর আগে কিন্তু সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে সেই রিপোর্টে বলেছে ইন্টারভিউর মার্কসও ম্যানিপুলেট করা হয়েছে। এই ক্ষেত্রেও যে ম্যানিপুলেট করা হবে না সেটা কিন্তু বলা যায় না। সুতরাং দেখা যাচ্ছে যে রুলস যে ফর্ম হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে একাধিক গরমিল, বলা যায় গরমিল ঠিক নয়, বেসিক্যালি কিছু সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো কিন্তু ফলো হয়নি। সুতরাং এই নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত ছিল 16 সালের যে রুলস আছে সেই অনুযায়ী। কারণ একটা ভালো দিক যা তারা বলেছে যে ওএমআর শিটগুলো, যেহেতু ওএমআর শিট নিয়ে অনেক প্রশ্ন উঠছে, ওএমআর শিটগুলো প্রত্যেককে কার্বন কপি দেওয়া হবে যখন এক্সামিনেশন হবে। সেটা ধরুন একটা ভালো দিক আছে এই রুলসের। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যাদের দুর্নীতি করার জায়গা কিন্তু এখানে রয়ে গেছে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কসগুলো আগে দেখা গেছে একাডেমিকে, মানে ধরুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব মিলিয়ে তার কিন্তু 35 মানে 35 নাম্বার ছিল, যেটা কিন্তু অনেকটাই। কিন্তু এক্ষেত্রে দেখা গেল সেই 35 নাম্বারটা নেমে এলো 10 নাম্বারে। অর্থাৎ যারা একাডেমিক্যালি মেধাবী ছাত্র তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে এই রুল অনুযায়ী যদি সিলেকশন প্রসেস হয়। এবং যারা ধরুন ওয়েটিং ক্যান্ডিডেট ছিল বা ধরুন যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাননি, ইন্টারভিউতেই হয়তো কল পাননি, কিন্তু তারা মেধাবী, তাদের একাডেমিক্যালি তারা অনেক বেশি নাম্বার প্রাপ্ত, তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে এই নিয়োগ যদি এই রুল অনুযায়ী হয়। কারা কারা এই পরীক্ষায় বসতে পারবেন এই বিজ্ঞপ্তি অনুযায়ী কি বলা হয়েছে? দেখুন, বিজ্ঞপ্তি অনুযায়ী তো বলেছে অল ফ্রেশ ক্যান্ডিডেটরা বসবে, কারণ এখানে বিজ্ঞপ্তিতে বলেই দিয়েছে যে কত ভ্যাকেন্সি আছে এবং সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছুই বলে দিয়েছে। এখানে কিন্তু অ্যাজ সাচ বলেনি যে যারা 16 সালে সিলেকশন প্রসেসেই বসেছিল তারাই বসতে পারবে। এক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এই সিলেকশন প্রসেস অনুযায়ী যারা ধরুন যোগ্যতা মান অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবে তারা কিন্তু প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে। মানে এই নিয়োগ প্রক্রিয়া বসার জন্য যে আবেদন ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে কি তাদেরকে কোনো ফিস পেমেন্ট করতে হবে ফর্ম পূরণ করার জন্য? হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা তো অবশ্যই ফিস পেমেন্ট করতে হবে। কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক্যালিভাবে আলাদা এখানে বলেই দিয়েছে যে কবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে এবং ধরুন কবে কি হবে, এখানে একটা টেন্টেটিভ শিডিউল দিয়েই দিয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে 30 তারিখের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে কিন্তু একদম কবে অনলাইন অ্যাপ্লিকেশন বেরোবে বা ধরুন কবে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, কবে লাস্ট ফিজ রিসিপ্ট হবে বা ধরুন কবে এক্সামিনেশন হবে, কবে রেজাল্ট পাবলিশ হবে, কবে ইন্টারভিউ হবে, কবে প্যানেল পাবলিশ হবে, কবে কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন দেওয়া হবে, এখানে কিন্তু একদম স্পেসিফিক ডেট এখানে বলেই দিয়েছে। কিন্তু বক্তব্য হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল সেই ভার্ডিক্ট অনুযায়ী কিন্তু হয়নি। সেক্ষেত্রে কি যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন বা 2016 সালের পরীক্ষায় যারা বসেছিলেন আবেদন করেছিলেন তাদের কি এই নতুন রুলস এবং নতুন যে নোটিফিকেশন সেখানে আবেদন করা বা পরীক্ষায় বসতে যাওয়ার জন্য আবেদন করা কি ঠিক হবে, উচিত হবে কি হবে? দেখুন, যখন নোটিফিকেশন হয়েছে তারা কি করবে তাদের বিষয়, কিন্তু আবেদন তারা করবে। কিন্তু এক্ষেত্রে যারা ডিপ্রাইভ হবে, এই নোটিফিকেশন এইভাবে পাবলিশ হতে পারে না। এই রুলস যদি ফলো হয় তাহলে যে কনস্টিটিউশনের যে আর্টিকেল 14 আছে অর্থাৎ ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটি কিন্তু ভায়োলেশন হবে। কারণ এইভাবে কোনো পাবলিক এমপ্লয়মেন্টে কাউকে স্পেসিফিক্যালি এভাবে কোনো বেনিফিট দেওয়া যায় না এক্সপিরিয়েন্সের নাম করে। সুপ্রিম কোর্ট এর আগেও তার নির্দেশে কিন্তু একাধিকবার উল্লেখ করেছে। এইটা ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে ডিপ্রাইভড হয়, যারা এতদিন ধরে ডিপ্রাইভ হয়েছে তাদেরকে আবার ডিপ্রাইভ করার পরিকল্পনা করেই কিন্তু এটা করা হয়েছে। নিশ্চিতভাবে এই আমরা চ্যালেঞ্জ করব নিশ্চিতভাবে, তারপরে কি হবে সেটা দেখা যাবে। মানে আপনি তাদের জন্য কি পরামর্শ দেবেন 2016 সালের প্যানেলে যারা অংশগ্রহণ করেছিলেন বা তারপর থেকে নতুন যারা রয়েছেন তাদের জন্য?
দেখুন 2016 সালের যারা সিলেকশন প্রসেস করেছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যে এই সিলেকশন প্রসেসটাতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। 3 তারিখের যে জাজমেন্টটি আছে সেটা যদি আপনি ভালো করে পড়েন সেখানে নিশ্চিতভাবে দেখতে পাবেন যে কারা কারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে, এটা কিন্তু বলেই দেওয়া ছিল। সেখানে কিন্তু নতুনরা আবার বসতে পারবে এইটা কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেখানে কোথাও বলা ছিল না। এখানে যদি বসতে পারবে না এটা বলা ছিল, নতুনরা বসতে পারবে না, কিন্তু এটা যেমন বলা ছিল না যে নতুনরা বসতে পারবে না, এই কথাটা তো কোথাও জাজমেন্টে উল্লেখ ছিল না, কিন্তু কারা কারা বসতে পারবে সেটা তো স্পেসিফিক্যালি বলা ছিল। সেখানে কিন্তু ফ্রেশদের কথা উল্লেখ ছিল না এবং সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছে যে ওই যে ভ্যাকেন্সিগুলোতে যে টার্মিনেশনের ফলে যে ভ্যাকেন্সি টার্মিনেশন বা ধরুন প্যানেল সেটাসাইডের ফলে যে ভ্যাকেন্সিগুলো অ্যারাইজ হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হবে। সেখানে কিন্তু বলা ছিল না যে এই 44,203-এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট হবে। এটা কিন্তু একদমই সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে অ্যাডিশনাল দিয়ে তুমি নতুনদের সুযোগ দাও, এই ম্যানার এবং ফ্যাশনে কিন্তু সুপ্রিম কোর্ট কখনো নির্দেশ দেয়নি। এটা সম্পূর্ণভাবে অথরিটি নিজের ইচ্ছাধীন করেছে এবং তার জন্য তারা নিশ্চিতভাবে তার কনসিকুয়েন্স যা হবে সেটা তো নিশ্চিতভাবে তারা সেটা ফেস করবে। অবশ্য সর্বোচ্চ আদালত 17 তারিখের রায়ে বলেছিল যে 31শে মের মধ্যে নোটিফিকেশন দিতে হবে এবং সেটার হলফনামা জমা দিতে হবে আদালতে। সেক্ষেত্রে যে নোটিফিকেশন জারি করা হয়েছে নতুন রুলস করে, যা আদালত বলেনি বলে আপনি বলছেন, সেক্ষেত্রে 31শে মের মধ্যে যে নোটিফিকেশন জারি হয়েছে সেটা কি ঠিকভাবে হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে তো আদালতের রায় মানে মানা হলো না এবং আদালত তো বলেছিল এর আগে 31শে ডিসেম্বর অবধি যে যারা চাকরি করবেন সেই রায় তারা তুলে নিতে পারেন। তাহলে কি কোথাও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে তারা আর চাকরি করতে পারবেন না 31শে ডিসেম্বর অবধি? দেখুন, যে সুপ্রিম কোর্টের রায় ছিল যে 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি আছে সেটি প্রকাশ করবে, সে বিজ্ঞপ্তি আক্ষরিক অর্থে প্রকাশ হয়েছে এবং সেটি এখন সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এটা দেখবে যে সে হলফনামা যখন তারা সাবমিট করবে এবং কোর্ট যখন সেটা দেখবে নিশ্চিতভাবে এই বিষয়টাও দেখা হবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই অনুযায়ী এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে কিনা, সেইখানে এই রুলস অনুযায়ী এই যে রুলস নতুন যে রুলস 2025-এর যে রুলস সেই অনুযায়ী এই অ্যাডভার্টাইজমেন্ট যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা সঠিক কিনা সে বিষয় তো নিশ্চিত হবে। কিন্তু যেহেতু আক্ষরিক অর্থে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশটি ছিল যে তারা হলফনামা জমা করবে, যদি হলফনামা জমা করে এক্ষুনি কিন্তু সুপ্রিম কোর্ট এই ডিসিশনে নাও পৌঁছতে পারে যে যারা চাকরিতে যাচ্ছে এখনো বর্তমানে তাদেরটা উইথড্র করে নেবে। কারণ তারা কিন্তু যে রাজ্য সরকারের ওপর বা ধরুন বোর্ডের ওপর এবং এসএসসির ওপর যে নির্দেশ ছিল, অথরিটিগুলোর ওপর যে নির্দেশ ছিল যে তারা হলফনামা আকারে জানাবে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। দেখুন, বিজ্ঞপ্তি তো প্রকাশ হয়েছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার অবমাননার ভয়তে হয়তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দিয়েছে, কিন্তু সেটা ঠিক না ভুল সেটা তো পরের বিচার্য বিষয়, সেটা নিশ্চিতভাবে সেটা বিচার হবে। দিদি, আমরা দেখেছি যে আদালত বলেছিল 2016 সালের প্যানেলে যারা রয়েছে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হোক, প্যানেল বাতিল করেছিল আদালত। সেই সময় একটা প্রশ্ন সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে উঠেছে যে আমরা 2016 সালে ফিস পেমেন্ট করে, অর্থাৎ পরীক্ষায় বসার জন্য আমরা আলাদা করে ফিস পেমেন্ট করেছি, সেটা সেই মুহূর্তে যাই থাকুক 300, 400, 500 টাকা করে প্রতি ক্যান্ডিডেট। এবারে নতুন করে তারা আবার পরীক্ষায় বসবেন, তারা আবারও সরকারকে একটা ফিস দেবেন পরীক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে কি এই যে ফিস নেওয়া হচ্ছে, এর আগের বার নেওয়া হয়েছিল এবারও নেওয়া হবে, তার মানে যারা 2016 সালের পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে দুবার ফিস দিতে হচ্ছে। বর্তমান সময় তাদেরকে 500 টাকা জেনারেলদের জন্য দিতে হচ্ছে। তার মানে একজন সাধারণ বেকার একজন পরীক্ষার্থী যে এত বছর ধরে বেকার রয়েছে, সে একবার পরীক্ষার জন্য 500 টাকা দিয়েছে, আবার তাকে দিতে হচ্ছে সেই একই পরীক্ষার জন্য যেটা প্রথমের পরীক্ষাটা দুর্নীতিগ্রস্ত হয়েছিল। দেখুন, এখানে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে কোনো রিল্যাক্সেশন নেই, তাই ধরুন যারা পার্টিসিপেট করবে এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তাদের প্রত্যেককেই ফিস দিতে হবে এবং সেই নিয়ে তারা সেটা বলতে পারে যে অথরিটির কাছে তারা তাদের যে আগের যে ইয়েগুলো আছে সেগুলো তারা বলতে পারে যে এগুলো ফেরত দাও বা সেটাকে অ্যাডজাস্ট করো। সেটা তো ধরুন অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী, যেহেতু এখন কোনো অল্টারেশন নেই অ্যাডভার্টাইজমেন্টের বা কোনো করিজেন্ডাম নোটিশ নেই বা ধরুন আদালতের কোনো রায় নেই, তাই বলা যায় যে 500 টাকা যে ধার্য হয়েছে এবং SC ST ক্যান্ডিডেট জন্য 200 টাকা করে বলা হয়েছে, সেই অ্যামাউন্টটা কিন্তু অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলেছে সেটা কিন্তু দিতে হবে আপাতত।
ঠিক আছে, পরবর্তীতে কি হবে না হবে, যে যদি কেউ এটা নিয়ে এগ্রিড মনে হয় সে আদালতে এসে বলবে বা অথরিটির কাছে বলবে, অথরিটি তারপর যা ডিসিশন নেবে বা আদালত যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল হবে পরবর্তীতে। প্রায় 30 লাখের বেশি পরীক্ষার্থী 2016 সালের প্যানেলে বসেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন। সবাই মিনিমাম একটা ফিস তাদের জন্য যে যা ধার্য সেটা দিয়েছেন। তো সেক্ষেত্রে কি সেই ফিসটা সরকারের তাদেরকে আবার পুনরায় ফেরত দেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সেটা নিয়ে তো কোনো দাবি হয়েছে, পরীক্ষাটাই মানে গ্রাহ্য হয়নি, সেটা নিয়ে তো এখনো পর্যন্ত কোনো দাবি হয়নি, বা ধরুন কেউ প্রেয়ার করেনি, বা ধরুন আদালতের কাছেও কোনো সময় এই নিয়ে মামলা হয়নি, বা অথরিটির কাছেও কেউ প্রেয়ার করেছে কিনা আমার ঠিক জানা নেই। যদি কেউ প্রেয়ার করে থাকে এবং সেটা যদি সেটা ন্যায্য প্রেয়ার, অবশ্যই যদি কেউ বলে যে আমি ফিস দিয়ে টাকা জমা দিলাম এবং তোমরা দুর্নীতি করলে বলে আমার টাকাটা গেল, অবশ্যই তারা ফিস পেমেন্ট যে করেছিল সেটা ফেরত চাইতেই পারে। সেই নিয়ে যদি কোনো নির্দেশ হয়, কারণ সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত এই ফিস পেমেন্টের বিষয়ে কিন্তু কোনো নির্দেশ নেই। যদি কোনো নির্দেশ হয় বা কেউ যদি ধরুন এসে মামলা করে বা কেউ যদি সেই প্রেয়ারটা রাখে, পরবর্তীতে সেটা ডিসিশন হবে। এখন যেহেতু এরকম কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে নেই, তাই এই নিয়ে এখন ফিস ফেরতের ব্যাপারে তো কোনো সরকারও কোনো ডিসিশন নেয়নি বা সরকারও কোনো উদ্যোগ নেয়নি, আর কোর্টে যেহেতু কোনো নির্দেশ নেই, কোর্টের অনুযায়ী সেটা দিতে বাধ্য নয়। বিশাল একটা টাকা, মানে 30 লাখ মানুষ যদি 200 টাকা করে ন্যূনতম ফিস দিয়ে থাকেন গড়ে, তাহলে কয়েক কোটি টাকার দুর্নীতিও বলা যেতে পারে এখানে। অবশ্যই, একদমই তাই। অবশ্য শুধুমাত্র ফিস নিয়ে তো তারা আর দুর্নীতি করেনি, তাদের দুর্নীতির আরো অনেক প্রসেস আছে। সেই দুর্নীতি পথ যাতে আরো প্রশস্ত হয় সেই ব্যবস্থাই এই রুল অনুযায়ী আরো বেশি করে দিয়েছে। নিজেদের যে মার্কস দেওয়ার যে ক্ষমতা, মার্কস দেওয়ার যে অধিকার, সেটা নিজেদের কুক্ষিগত যতটা বেশি করে রাখা যায় সেই ব্যবস্থাই কিন্তু এই রুল অনুযায়ী করেছে। কারণ যদি আগের রুল অনুযায়ী, মানে 2016 সালের সিলেকশন প্রসেসের যে রুলস ছিল, 2016 সালের যে রুলস ছিল 9-10 সেপারেট রুল এবং 11-12 জন্য যে সেপারেট রুল দুটো ছিল, সেই রুলসে কিন্তু 35 মানে 35 নাম্বার ছিল একাডেমিকের জন্য। এবং একাডেমিকে যদি কেউ ভালো স্টুডেন্ট হয়, একাডেমিক মানে তো সে একবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তা নয়, মাধ্যমিক থেকে শুরু করে তার পরবর্তী যা একাডেমিক যেগুলো রয়েছে সেগুলোতে যদি কেউ ভালো স্টুডেন্ট হয়, তাহলে কিন্তু তার একটি চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেখানে অনেকটা নাম্বার কিন্তু একাডেমিকে দেওয়া হয়েছিল, এক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র 10 নাম্বার একাডেমিকে থাকে। সুতরাং এবং বাকি 90 নাম্বার, যদি 60 নাম্বার বাদ দিই লিখিত পরীক্ষা, কারণ লিখিত পরীক্ষা এর আগের সিলেকশন প্রসেসে যেটার জন্য এই এত দুর্নীতির জন্য সেটাসাইড হলো, এই পুরো প্যানেল সেটাসাইড হলো, আগের সিলেকশন প্রসেসে কিন্তু আমরা দেখেছি যে ওই মার্কসগুলো তারা ম্যানিপুলেট করেছে রিটেন এক্সামিনেশন। তাহলে সেখানে ক্ষেত্রে দেখা যাবে যে 60+ এদিকে 30 নাম্বার, 90 নাম্বার প্রায় তাদের হাতে থাকবে, তারা ইচ্ছাধীন যেমন ইচ্ছা ইউজ করবে। কারণ কেউ যদি সাংবাদিক সম্মেলন করে কেউ বলতে পারে যে আমরা এটা করব, তারাই চাকরি পাবে, তাদের আবার অন্য জায়গায় আমরা ব্যবস্থা করে দেব, তাহলে পেছনে কত কি করবে, কতটা দুর্নীতিগ্রস্ত হবে সেটা মানুষ বুঝতেই পারছে। হ্যাঁ, এই প্রশ্নটা এখানেই যে আবার নতুন করে আদালত এসএসসিকেই পরীক্ষা নিতে বলল। সেই এসএসসি যে আদালতে এক এক সময় এক এক ধরনের কথা বলেছে, সেই এসএসসি যারা মেনে নিয়েছে যে সিবিআই রিপোর্ট অনুযায়ী এত হাজার দুর্নীতি হয়েছে, তাহলে নতুন করে পরীক্ষা যদি তারা নেয়, সিলেকশন প্রসেসে তারা যদি থাকে দায়িত্বে, তাহলে আবার যে দুর্নীতি হবে না তার দায়িত্ব বা গ্যারান্টি কে দেবে? দেখুন, সেই গ্যারান্টি তো কাউকে দেওয়া সম্ভবই না। দেখুন, প্রথম কথা হচ্ছে এসএসসি একটি অথরিটি মানে কিন্তু সে অথরিটি কখনো করাপশন করে না। অথরিটির চেয়ারে যারা বসে থাকে তারা কিন্তু এই করাপশনটা করে, এবং সেই জন্যই কিন্তু যেহেতু এসএসসি একটি আর্টিকেল 12 অথরিটি, একটি অটোনমাস বডি, তাই কিন্তু এসএসসিকেই এই এক্সামিনেশন কন্ডাক্ট করার সুযোগটা আবার দেওয়া হয়েছে, এই আশা রেখে যে তারা ফ্রেশ, আগেরবার যেমন তারা ভুল ত্রুটিগুলো করেছিল, যে চেয়ারে যারা বসেছিল তারা তো বর্তমানে আর এসএসসির সেই চেয়ারগুলোতে নেই, তারা তো এখন বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা জেলে আছে। সুতরাং এটা এক্সপেকটেশন করেই এই দায়িত্বটা এসএসসিকে দেওয়া হয়েছিল যে তারা একটি ফেয়ার সিলেকশন প্রসেস করবে এবং যারা যোগ্য, যারা
একাডেমিক্যালি যোগ্য এবং যারা ধরুন মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটা হবে, এই আশা রেখেই কিন্তু এই এসএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পুরো সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এসএসসি তো বিজ্ঞপ্তি দিল, তার আগে রুল ফ্রেমের একটা গল্প চলে এসো, এবং রুলটা ফ্রেম করলো কে? গভর্নমেন্ট। এক্ষেত্রে গভর্নমেন্টও কিন্তু সেই একই স্টেপ নিল যে কিভাবে দুর্নীতির পথ আরও প্রশস্ত করা যায়, কিভাবে যারা মেধার ভিত্তিতে আছে তাদেরকে ডিপ্রাইভ করা যায়। যারা চাকরি করছিল সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিয়েছিল তাদের এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না, সেখানে কিন্তু তাদের ওই এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস একটা হিউজ নাম্বার বরাদ্দ করে যারা যোগ্য তাদেরকে আরও বেশি ডিপ্রাইভ করার জন্য কিন্তু পথ প্রশস্ত করে দিল। গোপাদি, আপনি বলছেন, ঠিকই বলছেন একদম, যে চেয়ার দুর্নীতি করে না, চেয়ারে যে বসে সে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু রাজ্যে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে 2016 সালেও তারাই ক্ষমতায় ছিল, আর রাজ্য সরকারের তো একটা নিয়ন্ত্রণ সামান্য হলেও এসএসসির উপরে থাকে। সেক্ষেত্রে সাধারণ পরীক্ষার্থীরা কি করে নিশ্চিত হবেন যে এই পরীক্ষায় দুর্নীতি হবে না, এবং 2025 চলছে, 2035 সালে গিয়ে আবার কোনো মামলা হবে না, বা ফেরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, গোপা বিশ্বাসরা আবার কোনো মামলা করবেন না, তার কি কোনো নিশ্চয়তা রয়েছে? দেখুন, মামলা কি হবে এবং ভবিষ্যৎ কি হবে সেটা তো কেউ এখানে এখন বসে প্রেডিক্ট করতে পারবে না, কিন্তু ধরে নেওয়া হয়েছে যে যেহেতু এই এসএসসি একটি অটোনমাস বডি এবং সে এবার এই নিয়োগটি স্বচ্ছ করবে, এবং আগেরবার যেমন রুলস অনুযায়ী তারা যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, রুলস অনুযায়ী যে রেশিও মেনটেন করা উচিত ছিল, যে রিজার্ভেশন পলিসিগুলো মেনটেন করা উচিত ছিল, সেইগুলো কিন্তু আগেরবার মেনটেন হয়নি এবং ইমিডিয়েটলি কিন্তু সেই সময় কোনো স্টেপ নেওয়া হয়নি। নিশ্চিতভাবে এইবার যেহেতু এই যারা পরীক্ষার্থী আছে তারা খুব সচেতন এবং তারা নিজেরাই এই সচেতনতার মাধ্যমে কিন্তু এই নিয়োগ স্বচ্ছভাবে করতে পারবে বলে আমার বিশ্বাস, এবং নিশ্চিতভাবে আমার কোর্ট তো সেটা মনিটর করবেই। সেখানে যদি কোনো অনিয়ম দেখা দেয় বা ধরুন মনিটর করবে, নিশ্চিতভাবে আমরা তো আছি তার জন্য। যখন কোর্ট তো আর মনিটর করবে মানে কোর্টের জজ সাহেবরা তো আর গিয়ে এসএসসি অফিসে গিয়ে পাহারা দেবেন না, সেটা কখনোই হতে পারে না। কিন্তু ধরুন যেহেতু এগুলো এখন একটি হাইলাইটেড বিষয়, ধরুন নিয়োগে যদি কোনো অস্বচ্ছতা দেখা দেয় বা ধরুন কোনো অনিয়ম দেখা দেয়, নিশ্চিতভাবে আমরা কোর্টের কাছে সেটা জানাবো এবং কোর্ট অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেবে, এবং যতটা সম্ভব আমরা চেষ্টা করব এই নিয়োগ যাতে স্বচ্ছ হয়, এবং যারা পরীক্ষার্থী আছে তারাও নিশ্চিতভাবে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, এবং নিজেদের মধ্যে দেখুন এখানে যারা পরীক্ষার্থী আছে তারা নিজেরাও জানতো যে এখানে দুর্নীতি হয়েছিল, কিন্তু এইবার যদি সেরকম কিছু ঘটে নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে তারা। একদমই, ঘুষ দেওয়া এবং নেওয়া দুটো না হলে দুর্নীতি হতে পারে না। একদমই তাই, এবং ঘুষ দেওয়ার ফলে যে কি পরিণতি হতে পারে তার সাক্ষাৎ প্রমাণ এই কিছু যারা ধরুন যাদের টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে চিহ্নিত হয়েছে এবং তারা নিশ্চিতভাবে সেটা টের পাচ্ছে, এবং তাদের দেখে নিশ্চিতভাবে যারা মেধাবী ছাত্র রয়েছে এবং যারা দুর্নীতির কথা হয়তো ভেবেছে তারা আর এই দুর্নীতি করার কথা ভাববে না।